বন্ধুরা, আজকে আমি আমাদের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব পত্র লিখন। হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মৌসুমি, আর আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আমাদের নতুন ভিডিও, পত্র লিখন অথবা চিঠি লেখা। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির অবদানে আমরা কিন্তু অনেকটাই এগিয়ে গেছি, তাই চিঠি লেখা আমরা প্রায় ভুলতেই বসেছি। কিন্তু তবুও অনেক ক্ষেত্রেই, যেরকম সরকারি বেসরকারি অফিসে, স্কুলে, বিদ্যালয়ে, আদালতে, আর তাছাড়াও নিমন্ত্রণের ক্ষেত্রে কিন্তু আমরা চিঠি লিখেই এখনও নিমন্ত্রণ করে থাকি। তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখব চিঠি লেখা বা পত্র লিখন। শুরু করছি। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব চিঠি লেখার কিছু নিয়ম। চিঠি বা পত্র লেখার জন্য কতগুলি নিয়ম মেনে চলতে হয়। সব কিছুরই কিন্তু কিছু না কিছু নিয়ম থাকে। ঠিক সেরকমভাবেই চিঠি লেখারও কিন্তু কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলি আমাদেরকে মানতে হবে চিঠি লেখার সময়। আমাদের চিঠি লেখার প্রথম নিয়ম হচ্ছে পরিষ্কার করে সবসময় লিখতে হবে। চিঠি লেখার সময় কিন্তু আমাদের চেষ্টা করতে হবে লেখাটা যেন আমরা খুব পরিষ্কারভাবে লিখতে পারি। 2 নম্বর নিয়ম হচ্ছে হাতের লেখা স্পষ্ট ও সুন্দর হওয়া দরকার। হাতের লেখা আমরা চেষ্টা করতে হবে যেন স্পষ্ট এবং সুন্দর হয়। 3 নম্বর নিয়ম হচ্ছে অল্প কথায় মনের ভাব স্পষ্ট করে বুঝিয়ে লিখতে হবে। চেষ্টা করতে হবে অল্প কথার মাধ্যমেই যেন স্পষ্ট করে সুন্দর করে আমরা মনের ভাবটাকে লিখতে পারি চিঠিতে। 4 নম্বর নিয়ম কি? 4 নম্বর নিয়ম হচ্ছে চিঠি লেখার আগে বিষয়বস্তু ঠিক করে নিতে হবে। আমাদের আগেই ঠিক করে নিতে হবে আমরা কি বিষয়ে চিঠি লিখব, এবং সেটাকে ঠিক রেখে তবেই চিঠি লেখা শুরু করতে হবে। 5 নম্বর নিয়ম হচ্ছে সাধু ও চলিতের যাতে মিশ্রণ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অনেক ক্ষেত্রেই সাধু ভাষা এবং চলতি ভাষার একটা মিশ্রণ হয়ে যায়, সেটা চিঠিতে পড়তে খুবই খারাপ লাগে। তাই চেষ্টা করতে হবে দুটি ভাষা যেন কোনোভাবেই মিশে না যায়, যে কোনো একটি ভাষাতে চিঠি লেখার চেষ্টা করতে হবে। 6 নম্বর নিয়ম বা শেষ নিয়মটি হচ্ছে নির্ভুল বানান লিখতে হবে। অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে চিঠি লেখার সময় যেন বানান ভুল না হয়। যদি বানান ভুল হয় তাহলে সেটা খুবই খারাপ হবে। তাই চেষ্টা করতে হবে বানানগুলিকে সঠিকভাবে লেখার। তাহলে বন্ধুরা, আজকে আমাদের চিঠি লেখার জন্য যে 6টি নিয়ম মানতে হবে, সেই 6টি নিয়ম আমি তোমাদেরকে পড়ে আরও একবার শোনাচ্ছি। তোমরা কিন্তু একটু মন দিয়ে শুনবে। প্রথম নিয়ম হচ্ছে পরিষ্কার করে সবসময় লিখতে হবে। লেখা অবশ্যই পরিষ্কার রাখতে হবে। 2 নম্বর নিয়ম হচ্ছে হাতের লেখা স্পষ্ট ও সুন্দর হওয়া দরকার। প্রত্যেকের হাতের লেখা কিন্তু খুবই সুন্দর হয় না, কিন্তু চেষ্টা করতে হবে সেটা যেন স্পষ্ট হয়। যাকে আমরা চিঠি পাঠাবো, যার জন্য চিঠি লিখবো, সেই জন্য অন্ততপক্ষে চিঠিটা পড়তে পারে খুব সহজভাবে। তাই লেখাটা স্পষ্ট এবং সুন্দর হওয়া দরকার। 3 নম্বর অল্প কথায় মনের ভাব স্পষ্ট করে বুঝিয়ে লিখতে হবে। চেষ্টা করতে হবে চিঠিটা অল্প কথায় মনের ভাবটা, যেটা আমরা বলতে চাইছি বা বোঝানোর চেষ্টা করছি, সেটা যেন অল্প কথায় আমরা সুন্দরভাবে বোঝাতে পারি। 4 নম্বর নিয়ম হচ্ছে চিঠি লিখবার আগে বিষয়বস্তু ঠিক করে নিতে হবে। অবশ্যই আমরা যে বিষয়ে চিঠি লিখবো সেটা যেন আগের থেকে ঠিক করা থাকে। 5 নম্বর হচ্ছে সাধু ও চলিতের যাতে মিশ্রণ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দুটি ভাষা, সাধু ভাষা এবং চলিত ভাষা যেন কোনোভাবেই মিশে না যায় সেটা খেয়াল রাখতে হবে। 6 নম্বর নিয়ম হচ্ছে নির্ভুল বানান লিখতে হবে। অবশ্যই খেয়াল করতে হবে বানান যেন ভুল না হয়। ব্যাস, এই কয়েকটি নিয়ম যদি আমরা মেনে চিঠি লিখতে পারি, তাহলে আশা করি আমাদের চিঠিতে আর কোনো রকম সমস্যা হবে না। এবার আমরা চিঠি লেখার যে পদ্ধতি সেটা সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, একটি চিঠিতে মোট 5টি অংশ থাকে। আবারও বলছি, একটি চিঠিতে মোট 5টি অংশ থাকে। সেই অংশগুলি হচ্ছে, প্রথমটি লেখকের ঠিকানা ও তারিখ। যে লিখছে লেখক, তার ঠিকানা এবং তারিখ। দ্বিতীয় অংশতে পড়ছে হচ্ছে পাঠ সম্ভাষণ। পাঠ সম্ভাষণ বলতে যাকে চিঠি লিখছি তাকে আমরা কিভাবে সম্ভাষণ করব সেটা। 3 নম্বর চিঠির বিষয় বা মূল অংশ। চিঠির বিষয়, আমরা কি বিষয়ে চিঠি লিখছি, চিঠির মূল অংশটা সেটা। 4 নম্বর হচ্ছে শেষ সম্ভাষণ। যাকে আমরা চিঠি লিখছি তাকে আমরা কি বলে শেষে সম্ভাষণ করব। 5 নম্বর হচ্ছে প্রাপকের নাম ও পুরো ঠিকানা। যে চিঠি পাবে, মানে আমরা যাকে চিঠি লিখছি তার নাম এবং তার পুরো ঠিকানা, যে ঠিকানাতে চিঠি লেখা হবে। এই 5টি বিষয় সম্পর্কে আমি আরও বিস্তারিতভাবে তোমাদের এখন জানাবো।
তাই এই 5টি বিষয় কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আবারও বলছি, লেখকের ঠিকানা ও তারিখ, পাঠ সম্ভাষণ, চিঠির বিষয় বা মূল অংশ, শেষ সম্ভাষণ ও প্রাপকের নাম ও পুরো ঠিকানা। তাহলে বন্ধুরা এই 5টি হচ্ছে একটি চিঠির মূল অংশ। ঠিক আছে বন্ধুরা, এবার আমি তোমাদেরকে একটু ব্যাপারটা একটু সহজ করে বোঝানোর জন্য আমার এই বোর্ডে একটা বক্স করেছি, তার মধ্যে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি এটা একটা কাগজের পাতা হয়, যদি এটা একটা কাগজ হয়, সাদা কাগজ হয়, তাহলে আমরা এই 5টি বিষয় কোথায় কোথায় লিখব। প্রথমে 1 নম্বর হচ্ছে ঠিক চিঠির ডান দিকের কোণায়, সেখানে থাকবে লেখকের ঠিকানা ও তারিখ। যে আমি নিজে লিখছি, আমি যাকে যে লিখছে চিঠিটা, অর্থাৎ আমি নিজে যদি চিঠি লিখি তাহলে এখানে আমার ঠিকানা এবং যেই তারিখে আমি চিঠিটি লিখছি সেই তারিখটি থাকবে। ঠিক একইভাবে চিঠির বাঁ দিকের এক কোণে, মানে একটু জায়গা ছেড়ে এইরকম জায়গাতে শুরু হবে পাঠ সম্ভাষণ। পাঠ সম্ভাষণ মানে আমরা যাকে চিঠি লিখব তাকে আমরা কি বলে সম্ভাষণ করব, সেই বিষয়টি থাকবে এই রকম জায়গাতে। ঠিক তার মাঝখানের অংশটিতে থাকবে চিঠির মূল অংশ বা বিষয়টি। এইরকম মাঝখানের অংশটিতে থাকবে চিঠির বিষয়, এবং একদম চিঠির বিষয়বস্তু শেষ হয়ে যাওয়ার পরে আমরা শেষে লিখব শেষ সম্ভাষণ, মানে আমরা যাকে চিঠি লিখছি তাকে আমরা কি বলে শেষ সম্ভাষণটি করব সেটি। এবং চিঠির ঠিক ডান দিকের কোণে, শেষের দিকের কোণে প্রাপকের নাম ও পুরো ঠিকানা, আমরা যাকে চিঠি পাঠাচ্ছি তার নাম ও পুরো ঠিকানাটা লিখতে হয়। তাহলে ঠিক এইভাবে চিঠিটাকে আমরা সাজাবো। লেখকের যে লিখছে তার ঠিকানা এবং তারিখ হচ্ছে ডান দিকের একদম কোণায়, যাকে আমরা লিখছি তাকে সম্ভাষণ করব যেটা, সেইটা এরকম জায়গায়। মাঝখানে থাকবে চিঠির মূল বিষয় বা মূল অংশটি। চিঠি একদম মূল অংশ শেষ হয়ে গেলে তারপরে আমরা শেষ সম্ভাষণ করব, যাকে চিঠি লিখছি তার সবকে কি হিসাবে আমরা সম্ভাষণ করব সেটি। এবং চিঠির বাঁ দিকের ঠিক সাইডে লিখতে হবে প্রাপকের নাম ও পুরো ঠিকানা, মানে যাকে আমরা চিঠি পাঠাচ্ছি তার নামটা এবং পুরো ঠিকানাটা হবে এই রকম একটা জায়গা। তাহলে বন্ধুরা, এটা যদি একটি সাদা কাগজ হয় তাহলে কোথায় কি লিখতে হবে আমি একটু তোমাদের বোঝানোর জন্য ব্যাপারটাকে আলাদা আলাদা বক্স করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে একটু হলেও সহজ হয়ে গেছে। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব যে 5টি চিঠির মূল বিষয়বস্তু আমি আগে লিখে দেখালাম তোমাদেরকে, সেই 5টি বিষয় নিয়ে এবার আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথম বিষয় কি ছিল? লেখকের ঠিকানা ও তারিখ। আমি আগেও বলেছি, আবার বলছি, যে চিঠি লিখে উপরের ডান দিকের কোণে তার ঠিকানা এবং যে দিন লেখা হচ্ছে সেই দিনের তারিখ লিখতে হয়। আবারও প্রথম নিয়মটি, যে চিঠি লিখছে ওপরের ডান দিকে, চিঠি আমরা যখন লিখতে বসবো ওপরের ডান দিকে থাকবে যে চিঠি লিখছে তার নিজের ঠিকানা এবং যে দিন লিখছে সেই দিনটি বা সেই দিনের সেই তারিখটি, যে দিন লেখা হচ্ছে সেই তারিখটি। দ্বিতীয় নিয়মটি যেটি ছিল সেটি হচ্ছে পাঠ সম্ভাষণ। এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা একটু মন দিয়ে শুনবে। আমি খুব সহজভাবে অল্প কিছু সম্ভাষণে লিখেছি, বেশি লিখে দেখাইনি। হিন্দুরা বড়দের শ্রীচরণেষু পূজনীয়েষু ইত্যাদি, ছোটদের কাছে লেখে কল্যাণীয়েষু, স্নেহ ভাজনেষু ইত্যাদি। বন্ধুস্থানীয় যারা তাদের ক্ষেত্রে লেখা হয় প্রিয় বন্ধু, প্রিয় বরেষু, প্রিয় বান্ধবী ইত্যাদি, এইসব লেখা হয়। আর অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে লেখা হয় মাননীয়েষু, মান্যবরেষু ইত্যাদি। মুসলমানরা কিন্তু চিঠি লেখার মুসলমানি নিয়মে যখন চিঠি লেখা হয় তখন গুরুজনদের একটু অন্যভাবে লেখা হয়। যেমন মুসলমানদের ক্ষেত্রে কি হয়, লেখা হয় গুরুজনদের বেলায় পাক জনাবেশু, মোবারক জনাবেশু। স্নেহভাজনদের বেলায় কিন্তু লেখা হয় দোয়া বরেশু ইত্যাদি। আবারও বলছি, হিন্দুরা বড়দের চিঠি যখন লেখে তখন সেক্ষেত্রে পাঠ সম্ভাষণে তাদের সম্ভাষণ করবে শ্রীচরণেষু, পূজনীয়েষু ইত্যাদি। ছোটদের ক্ষেত্রে কল্যাণীয়েষু, স্নেহভাজনেষু এইরকম লিখলেই হয়ে যায়। বন্ধুস্থানীয়দের ক্ষেত্রে লেখা হয় প্রিয় বন্ধু, প্রিয় বরেষু, প্রিয় বান্ধবী ইত্যাদি। আর অপরিচিত ব্যক্তির কাছে লেখা হয় মাননীয়েষু, মান্য বরেষু ইত্যাদি। এই সমস্ত লিখলেই মোটামুটি একটা চিঠি সম্ভাষণটা ঠিকঠাক হয়ে যায়। মুসলমানি চিঠিতে একটু নিয়মটা আলাদা, সেক্ষেত্রে কি হয়, গুরুজনদেরকে লেখা হয়
পাক জনাবে এসু, মোবারক জনাবে এসু। স্নেহভাজনদের বেলা মানে ছোটদের ক্ষেত্রে লেখা হয় দোয়া বরেসু ইত্যাদি। তাহলে বন্ধুরা এই সম্ভাষণগুলি যদি তোমরা একটু মনে রাখো তাহলে চিঠি লিখতে কিন্তু সম্ভাষণের ক্ষেত্রে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এবার আমরা পরের যে 3টি নিয়ম আছে সেটি নিয়ে একটু আলোচনা করব। বন্ধুরা এবার আমরা চিঠির 3 নম্বর অংশটা নিয়ে আলোচনা করব। আমাদের চিঠির 3 নম্বর অংশ ছিল চিঠির বিষয় বা মূল অংশ, যেটা নিয়ে আমরা চিঠি লিখব। এই অংশে চিঠির আসল বক্তব্য লেখা হয় এবং ইতি কথাটি দিয়ে মূল বক্তব্য শেষ করতে হয়। মূল অংশে থাকবে চিঠির আসল বিষয়বস্তু, আমরা যেই বিষয়ে যা জানাতে বা জানতে যা বোঝাতে আমরা চিঠি লিখব সেই যে মূল অংশটা সেটা হচ্ছে এই অংশটিতে থাকবে এবং এই অংশটি শেষ করতে হয় ইতি কথাটি দিয়ে। তাহলে এটা হচ্ছে চিঠির মূল অংশ। 4 নম্বর শেষ সম্ভাষণ। শেষ সম্ভাষণটা একটু মনে রাখার বিষয়, যেটা হচ্ছে মূল পত্রের ডান দিকে, মূল যে পত্রটা তার ডান দিকে নিজের নাম লিখতে হবে, মানে নিজের নাম স্বাক্ষর করতে হয়, নিজের নামটাকে সম্পূর্ণভাবে লিখতে হবে। তার আগে প্রণত, সেবক, বিনীত, আশীর্বাদক, আশীর্বাদিকা, সেবিকা ইত্যাদি লেখা হয়। ঠিক আছে, আবারও বলছি, মূল পত্রের ডান দিকে নিজের নাম, যে চিঠি লিখছে তুমি লিখছো, তোমার নিজের নাম পুরো নাম লিখবে এবং তার আগে নিজের নাম লেখার আগে প্রণত, সেবক, বিনীত, আশীর্বাদক, আশীর্বাদিকা, সেবিকা ইত্যাদি লেখা হয়। এবং মুসলমানদের ক্ষেত্রে যা লেখা হয় কি খাকসার, খাদিম, দোয়াক ইত্যাদি লেখা হয়। আবারও বলছি, মুসলমানদের ক্ষেত্রে কি কি লেখা হয়? খাকসার, খাদিম, দোয়াক ইত্যাদি লিখে নিজের নাম লিখতে হয়। তাহলে এটা হচ্ছে শেষ সম্ভাষণ। শেষ সম্ভাষণে নিজের নাম লেখার আগে এই কয়েকটি কথা লিখে সম্ভাষণ করতে হবে, তাহলে চিঠিটা আরও সুন্দর হবে। 5 নম্বর বা শেষ অংশটা হচ্ছে কি প্রাপকের পুরো নাম ও ঠিকানা। প্রাপকের পুরো নাম ও ঠিকানা হচ্ছে শেষ অংশ। যাকে চিঠি আমরা পাঠাচ্ছি, এই অংশে যার কাছে আমরা চিঠি লিখছি তার পুরো নাম এবং ঠিকানা, যদি আমরা তার পুরো নাম এবং ঠিকানা চিঠিতে না লিখি তাহলে কিন্তু চিঠিটা ঠিকঠাকভাবে পৌঁছাবে না। তাহলে এই ঠিকানাটা কিন্তু চিঠির একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। যেই ঠিকানা মানে যাকে উদ্দেশ্য করে আমরা চিঠিটা পাঠাবো তার সম্পূর্ণ ঠিকানাটা কিন্তু আমাদেরকে সঠিকভাবে সঠিক জায়গায় লিখতে হবে, তবেই চিঠিটা ঠিক সময়ে ঠিকভাবে পৌঁছাবে তার কাছে। তাহলে বন্ধুরা এই 5টি অংশ যদি আমরা ঠিকঠাকভাবে লিখতে পারি তাহলে একটা চিঠি লেখা খুবই সহজ হয়ে যাবে। তাহলে এবার আমরা চিঠির কিন্তু নমুনা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবার পত্রের নমুনা নিয়ে আলোচনা করার আগে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের জানতে হবে। সেই বিষয়টি হচ্ছে চিঠির প্রকারভেদ। চিঠি কিন্তু শুধু এক রকমের হয় না, চিঠি কয়েক রকমের হয় এবং প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা বিষয় হয়। যেরকম চিঠির আলাদা আলাদা প্রকারভেদের মধ্যে প্রথমে হচ্ছে ব্যক্তিগত, মানে ব্যক্তিগত চিঠি, যেটা আমরা নিজেদের মধ্যে নিজেদের ব্যক্তিগত ব্যাপার জানার জন্য বা জানানোর জন্য লিখে থাকি, সেটা হচ্ছে ব্যক্তিগত চিঠি। দ্বিতীয় হচ্ছে বাণিজ্যিক চিঠি, 3 নম্বর সামাজিক চিঠি, 4 নম্বর আবেদন এবং 5 নম্বর হচ্ছে খবরের কাগজের চিঠি। তাহলে বন্ধুরা চিঠি কিন্তু 5 প্রকার: ব্যক্তিগত চিঠি, বাণিজ্যিক চিঠি, সামাজিক চিঠি, আবেদনমূলক চিঠি যেটা আবেদন করে লেখা হয়, আর খবরের কাগজে চিঠি। এই প্রত্যেকটি চিঠি কিন্তু আলাদা আলাদা হয়। আমি তোমাদেরকে এবার কিছু চিঠির নমুনা লিখে দেখাবো যাতে তোমাদের চিঠি লেখার সম্পর্কে একটা সাধারণ ধারণা তৈরি হয়। তাহলে বন্ধুরা এবার আমরা চিঠির নমুনা নিয়ে আলোচনা করব। পত্রের যে প্রথম নমুনাটা নিয়ে আমরা আলোচনা করব সেই নমুনাটা কিন্তু আমাদের প্রায়ই কাজে লেগে থাকে। প্রথম নমুনাটা হচ্ছে প্রধান শিক্ষকের নিকট ছুটি মঞ্জুরের জন্য আবেদন। এই আবেদনপত্রটা কিন্তু আমরা স্কুলে এবং বিদ্যালয়ে, স্কুলে, কলেজে প্রায় লিখে থাকি। তাহলে এবার আমি তোমাদেরকে পড়ে এবং দেখাবো যে কী করে আমি পত্রটা লিখেছি। সবার প্রথম বিদ্যালয়ের প্রধান যাকে উদ্দেশ্য করে আমরা চিঠি লিখছি, প্রধান শিক্ষককে লেখা হচ্ছে স্কুলের নাম রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয় এবং স্কুলের যে ঠিকানা নীলকুঠি, বাবুরহাট, কোচবিহার। এই অংশে আমরা লিখব বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাকে উদ্দেশ্য করে চিঠি লেখা হচ্ছে তার স্কুলের নাম, স্কুলের ঠিকানা। তারপরে মাননীয় মহাশয়,
যদি প্রধান শিক্ষক হন তাহলে মহাশয়, এবং যদি প্রধান যিনি শিক্ষিকা হয়ে থাকেন তাহলে কিন্তু মহাশয়া লিখতে হবে। মাননীয় মহাশয়, সবিনয় নিবেদন এই যে আগামী 15/2/2020 যেই তারিখটিতে তুমি ছুটির জন্য আবেদনপত্র লিখে থাকবে সেই তারিখটাকে উল্লেখ করতে হবে। 15/2/2020 থেকে 20/2/2020 পর্যন্ত আমি আমার মা বাবার সাথে মালদা বেড়াতে যাব, এই কারণে আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবো না। অতএব আপনি দয়া করে উক্ত দিবসগুলির ছুটি মঞ্জুর করে বাধিত করিবেন। এটা হচ্ছে চিঠির মূল বিষয়বস্তু। চিঠির মূল বিষয়বস্তু কিন্তু বাবা মার সাথে মালদায় বেড়াতে যাওয়া এবং সে কারণে বিদ্যালয়ে উপস্থিত থাকতে না পারা। এই বিষয়বস্তুটা কিন্তু যখন তোমরা কোনো চিঠি আবেদনপত্র স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে লিখবে, সেটা অন্য কিছু হতে পারে। বেড়াতে না যাওয়ার কথা হলে কোনো উৎসব অনুষ্ঠান যদি সেখানে যাওয়া হয় সেটা সম্পর্কে সেই নির্দিষ্ট তারিখটি দিয়ে এবং সেই বিষয়টিকে সম্পর্কে জানিয়ে ছুটির আবেদনপত্র লেখা যেতেই পারে। তাহলে সেই বিষয়বস্তুটা যদি আমরা পরিবর্তন করি তাহলে চিঠিটা কিন্তু একই রকম থাকবে, শুধু মূল বিষয়বস্তুটা পাল্টে যাবে। প্রধান শিক্ষকের কাছে চিঠি লেখার জন্য আমরা এই রকম একটা নমুনা কিন্তু খুব সহজে লিখতে পারি। এবার ইতি, আপনার একান্ত অনুগত ছাত্রী, যদি ছাত্র ছেলে মানুষ হয়ে থাকে তাহলে ছাত্র, তার নাম, কোন শ্রেণী মানে সে কোন শ্রেণীতে পড়ে সেটা, এবং তার ক্রমিক নং মানে তার রোল নাম্বার যেটাকে আমরা বলে থাকি, সেই ক্রমিক নংটা কিন্তু লিখতে হবে। কারণ একই নামের তো অনেক ছাত্রই হয়ে থাকে, কিন্তু ক্রমিক নং তো সবার এক হয় না, সেই জন্য ক্রমিক নংটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। এবং ঠিক চিঠির বাঁ দিকের কোণাতে থাকবে তুমি চিঠি লিখছো তোমার ঠিকানা এবং তারিখ, 3রা ফেব্রুয়ারি 2020, RN রোড বাইলেন, কোচবিহার। তাহলে বন্ধুরা আবার আমি তোমাদেরকে আরেকবার পড়ে শোনাচ্ছি। প্রধান শিক্ষকের নিকট ছুটি মঞ্জুরের জন্য একটি আবেদনপত্রের নমুনা। প্রথমে মাননীয় প্রধান শিক্ষক, রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয় মানে স্কুলের নাম, নীলকুঠি বাবুরহাট এবং স্কুলের ঠিকানা, এটা হচ্ছে এই অংশ। তারপরে দ্বিতীয় অংশ, মাননীয় মহাশয়, যদি শিক্ষিকা হন তাহলে মহাশয়া লিখতে হবে। সবিনয় নিবেদন, মূল বিষয়বস্তুতে চলে আসছি। সবিনয় নিবেদন এই যে আগামী 15/2 যে তারিখটাতে তোমরা ছুটি নিতে চাইছো বা ছুটি নিতে যাবে, সেই তারিখটা থেকে যত তারিখ পর্যন্ত সেই তারিখটা কিন্তু উল্লেখ করতে হবে। পর্যন্ত আমি আমার মা বাবার সাথে মালদা বেড়াতে যাব, সেই কারণে আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবো না। কারণটা একেবারেই বদলে যেতে পারে, সেটা এখানে আমি মালদায় মা বাবার সাথে বেড়াতে যাচ্ছি, তোমরা মা বাবার সাথে না গিয়ে বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতে পারো, কোনো বিয়েবাড়ি, কোনো অনুষ্ঠান বা অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত থাকতে নাই পারো, সেই কারণটাও হতে পারে। অতএব আপনি দয়া করে উক্ত দিবসগুলির ছুটি মঞ্জুর করে বাধিত করিবেন। তাহলে প্রধান শিক্ষককে বোঝানো হচ্ছে যে ওই দিনগুলির ছুটি যদি মঞ্জুর করে দেয় তাহলে মঞ্জুর করে বাধিত করিবেন। ইতি, মূল বিষয়বস্তুর শেষে কিন্তু ইতি, আপনার একান্ত অনুগত ছাত্রী, নাম লিখবে, নিজের নাম, আমি লিখেছি মৌসুমী দাস, কোন শ্রেণী, 4র্থ শ্রেণী, এবং ক্রমিক নং সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে। এবং চিঠির ঠিক বাঁ দিকের কোণায় লিখতে হবে তুমি যে তোমার ঠিকানাটাকে এবং যে তারিখে চিঠিটা লিখছো সেই তারিখ, 3রা ফেব্রুয়ারি 2020, RN রোড বাইলেন, কোচবিহার। তাহলে বন্ধুরা প্রত্যেকেই তোমরা আশা করি চিঠির আবেদনপত্র লেখার যে নমুনাটা সেটা বুঝতে পেরেছো। এবং যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে হবে। আর হ্যাঁ, আমাদের অনেক বন্ধুরাই আমাদেরকে কমেন্ট করে বলেছে শেয়ার করার কথা। শেয়ার করার কথা আমরা এই জন্যই বলে থাকি যে যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে বা তোমাদের নিজেদের পরিচিত কারো প্রয়োজনীয় মনে হয়, সেই জন্যই আমরা শেয়ার করার কথা বলে থাকি। তাহলে শেয়ার করলে ভিডিওটি তোমাদের বন্ধুর কিন্তু কাজে লেগে যেতে পারে। আর হ্যাঁ, অবশ্যই এই রকমই নতুন নতুন ভিডিও পেতে হলে যারা আমাকে প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার এই চ্যানেলটিকে, আর তার সাথে সাথে বেল বাটনটিকে প্রেস করতে হবে নতুন নতুন নোটিফিকেশনের জন্য। আর আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথেই এইভাবেই নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে বন্ধুরা সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে। টাটা।